মারিয়া মমতাজ, আপনার কাছে যদি জানতে চাই সেটি হচ্ছে যে যুগান্তরে একটি খবর এসছে যে বিএনপি, জামায়াত এবং এনসিপি আম আপনাদের ভেতরকার এরকম নানা ধরনের যে বিরোধ হোক, সমালোচনা হোক, আলোচনা হোক, এর মধ্য দিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের রাজনীতি করবার একটি সুযোগ পাচ্ছে। আম সেই জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি অভিযোগের তির আপনাদের দিকেই থাকে, বিরোধী দলের পক্ষে থাকে। আপনারা সরকারকে সহযোগিতা করছেন না বলেই কিন্তু এখানে এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে আমরা দেখছি যে হঠাৎ করে মিছিল বের করছে। সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের বক্তব্য আমরা শুনছি, সত্য মিথ্যা যেরকমই হোক না কেন। কিন্তু সেটি নির্বাচনের আগের থেকে এখন অনেক বেড়েছে। এ দায়টা অনেকটা আপনাদের উপর এসে পড়ছে। বিভিন্ন যদি আমরা সূত্র ধরে কথাটা বলি যে বিরোধী দলের অসহযোগিতার কারণেই হচ্ছে এই সুযোগটি আসলে তৈরি হচ্ছে। দেখেন, এই অভিযোগটা যদি কেউ করে, আমি হয়তো এটার ব্যাখ্যা তার কাছেই জানতে চাইবো, কিন্তু আমার অবজারভেশন এর ঠিক উল্টো। আপনি দেখেন, গত সপ্তাহেও বাংলাদেশে বেশ কিছু জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন দুটোই মিছিল করার চেষ্টা করেছে, এবং কোনো কোনো জায়গায় শিবির ছাত্রদল একসাথে হয়ে তাদেরকে প্রতিহত করেছে, অথবা তারা হামলা করার চেষ্টা করে যুব দলের এক নেতার উপর হামলা করার চেষ্টা করেছিলেন। পরে শিবিরের ছাত্ররা খবর পেয়ে সেখানে গিয়ে সাহায্য করেছেন, এবং তারা পরবর্তীতে পালাতে বাধ্য হয়। তো আমার কাছে এই প্রশ্নটাকে খুবই অ্যাবসার্ড মনে হয়। বরং আমার কাছে মনে হয় এই প্রশ্নটি দিয়ে ইচ্ছাকৃতভাবেই তাদেরকে আবার প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করা হচ্ছে, যেটা তারা বাংলাদেশে সুযোগ পাচ্ছে না, সেটা ইউকেতে গিয়ে করছে। তারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। এটাতে শুধু বাংলাদেশে তাদের একটা দল না, সেই দেশের বাংলাদেশি কমিউনিটিটাকে খারাপ করা হচ্ছে। সেখানে ডেলিগেশনে একজন এনসিপির এমপি ছিলেন, শিবিরের একজন নেতা ছিলেন, বিএনপির একজন নেতা ছিলেন। সবকিছু মিলে আসলে এই জায়গাটাতে জোর করে আমার মনে হচ্ছে তাদেরকে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন এখানে একটা কথা হচ্ছে কি, দেখেন, একটা দলের একটা নেতৃস্থানীয় পর্যায়ের কিছু মানুষ পালিয়ে গেছেন, এবং খুব উদ্দেশ্যমূলক ভাবে তারা পারিবারিক সদস্যদেরকেই জানিয়ে পালিয়ে গেছেন, বাকি কাউকে আগে থেকে জানানো নাই। এবং তাদের সমস্ত নেতাকর্মীরা এখনো দেশে আছে, এবং তারা বিভিন্ন জায়গায় নাশকতামূলক কাজ করছে, কারণ তাদেরকে এই ধরনের কাজেরই নির্দেশনা দেওয়া হচ্ছে। তারা যদি নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসেন, বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা আসবো, মানুষের কাছে আসবো, আমরা আবার ভালো কাজ করে মানুষকে যে মন জয় করার চেষ্টা করবো, তাতে তো কারোরই কোনো অসুবিধা থাকার কথা না। কিন্তু সেটা না করে তারা যে আবার এই যে মারামারি রাজনীতিটাকে বেছে নিচ্ছেন, প্রত্যেকটা মানুষকে তো সারাক্ষণ পুলিশ গিয়ে পাহারা দেবে না। এইটা থেকেই আসলে তাদের যে চরিত্রের কারণে তাদেরকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমি আবারও বলছি যে এখানে অমুক দায়ী, এটার কারণে অমুক দল পুনর্বাসিত হতে পারছে, এ ধরনের কথা বলার আগে যথেষ্ট রকম প্রমাণ নিয়ে কথা বলা উচিত। আপনার কাছে মনে হচ্ছে যে এটি আসলে বিরোধী দলকে এক ধরনের সমালোচনার মুখে শুধু ফেলবার বিরোধী জন্যই। দলকে না, শুধু বিরোধী দলকে না, যাকেই ব্লেম করা হোক, এটা আপনি বিএনপি কে বলতে পারেন, জামাতকে বলতে পারেন, এনসিপি কে বলতে পারেন, একবার এক একজনকে ব্লেম করার মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক করা হচ্ছে। আমি ওই জায়গাটাতে কথা বলতে চাই। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, আপনিও কি মনে করেন যে এই ধরনের কথা বলে তাদেরকে প্রাসঙ্গিক করা হচ্ছে এবং তারা এক ধরনের সুযোগ আসলে পেয়ে যাচ্ছে? আমরা তো জামাতের গলায় বেশ একটা নরম সুর দেখেছি নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে, যে কাউকেই তারা খুব দুঃখ দিতে চান না। এখন আওয়ামী লীগ তো এমন দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা যে পাচার করে নিয়ে গেছে। এখন ভারত, আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বহু দেশে তারা যেহেতু ছড়িয়ে আছে, টাকা আছে, তো তারা বিভিন্নভাবে নাশকতা, বিভিন্নভাবে অস্থিতিশীল করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। কারণ আওয়ামী লীগের দেখেন যিনি প্রধান ছিলেন, উনি কি করেছেন, উনি তো এমন ভাবে গেছেন যে ওনার ফ্যামিলির অনেক মানুষকেই এমপি বানিয়েছিলেন। এখন ওনার যারা একেবারে ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন ছিল, তাদের সবাইকেই উনি কিন্তু সেফ এক্সিট নিয়ে চলে যেতে বলেছেন। কিন্তু ওনার দলের আরো যে লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী কোথায়, তারা তো অনেকেই দেশে আছেন। তো ওনাদের যারা এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে, আমি তো বলবো তারা হাজার হাজার মানুষের গুমের পক্ষে কথা বলছে, তারা হাজার হাজার মানুষের খুনের পক্ষে কথা বলছে, তারা আমাদের দেশনেত্রী সহ
এই যে যত মানুষকে অত্যাচার নির্যাতন করেছে তারা তাদের পক্ষে কথা বলছে। তারা আইনকে অস্ত্রের মতো ব্যবহার করে আইন দিয়ে তারা আমাদের জীবন দুর্বিষহ করে ফেলেছিল। সেটা তো আপনারা সবাই দেখেছেন। 1300-1400 মানুষের রক্তের মানে পরে যেই গণ অভ্যুত্থানটা, সেখানেও এটার প্রতিপক্ষ কারা? এখানে ফ্যাসিবাদ, যারা স্বৈরাচার একদলীয় কর্তৃত্ববাদী একটা সরকার, ভয়ঙ্কর একটা রাজনীতি নামে তারা যারা মানুষকে খুন করেছে, মানুষকে গুম করেছে, মাদেরকে সন্তান হারা করেছে, স্ত্রীদেরকে স্বামী হারা করেছে। তো এইরকম স্বামী সন্তান সবাই মিলে তাদের যে অভিশাপ, এটাতেই তো আওয়ামী লীগের আমি মনে করি শেষ হয়ে যাওয়ার কথা। আর তাদের কর্মকাণ্ড তো আইনগতভাবে নিষিদ্ধ আছে। বাংলাদেশের মানুষই তো এটার সবচাইতে বড় আপনার একটা নিয়ামক শক্তি, যে তারা কোনোদিন কবে কখন রাজনীতিতে তাদেরকে করতে দেবে কি দেবে না। কারণ এটা তো বাংলাদেশের মানুষ, জনগণের সিদ্ধান্ত। এটা তো আর অন্য কেউ, আমি আপনি আমরা যেটাই বলি, এখন পটভূমি একটা তৈরি তারা করতে চাইবে আওয়ামী লীগ। তারা আমাদের আপনাদেরকে খুব সুখে শান্তিতে থাকতে দেবে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ তাদের যারা আছে তারা তো বসেই আছে। তারা তো কখনো কখনো মাথা তুলছে, মাথা তুলে তারা তো চেষ্টা করছে উকি ঝুঁকি দিতে। তা একটা টাইমে তারা তো আর নিশ্চিহ্ন হয়ে যায়নি, তারা তো উধাও হয়ে যায়নি। এখন হয়তো একটু লো প্রোফাইল মেনটেন করছে, সেই কিন্তু জায়গায় বিরোধী দলের বক্তব্য হচ্ছে এরকম যে তারা যে আবার মাথা চারা দিয়ে উঠছে, সেই জায়গাটাতে সরকার অনেক নমনীয় অবস্থানে আছে। কারণ আমরা এর সরকার আগে দেখেছি নমনীয় যে না। নোয়াখালীতে মিছিল হয়েছে পর্যন্ত, এবং সেখানে যিনি পুলিশের কর্মকর্তা ছিলেন, তিনি খুব একটা সেখানে সক্রিয় ভূমিকা পালন করেননি, তাদেরকে সেই মিছিল করতে দিয়েছেন। হ্যাঁ, দেখেন, পুলিশের কথা, 17 বছরে পুলিশে কারা ছিল? লক্ষ লক্ষ পুলিশে কারা গিয়েছিল? 17 বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তারা ছাড়া আর কারো 14 জেনারেশনে অন্য কিছু থাকলে তারা কি যেতে পেরেছে? যদি বিএনপির কেউ হয়, আমাদের তো চাকরি শেষ, ব্যবসা শেষ, বাড়িঘর শেষ, জীবনই শেষ করে দিয়েছিল। কাজেই পুলিশ ও অসম্ভব রাজনৈতিকরণ পুলিশকে করা হয়েছিল। পেশাদারিত্বের কিছুই ছিল না তাদের মনস্তাত্ত্বিক। তারা মানসিক ভাবেও আপনি দেখেছেন গণ অভ্যুত্থানের পরে যে রকম নির্যাতন অত্যাচার যেহেতু তারা করেছে অতীতে, সেখানে তাদের একটু মরাল ওয়াজ ভেরি লো, সেটা ছিল। এখন একটা নির্বাচিত সরকার যেহেতু এসেছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা চেষ্টা করছে, আমাদের যিনি যারা দায়িত্বে আছেন চেষ্টা করছেন। তবে এটা আপনার ম্যাজিক না, এখানে কোনো জাদুকর নেই, হুডিনি নেই। কাজেই এখানে আপনার ইট উইল টেক সাম টাইম যে তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে তাদের মনোজগৎ সহ তাদের পেশাদারিত্ব, রাজনীতিকরণ থেকে বেরিয়ে এসে তাদেরকে সত্যিকার অর্থে পুলিশিং, যেটা যে জনগণের বন্ধু হও, জনগণের কথা বোঝো, সেটা ফিরে আসবে। এতে কোনো সন্দেহ নেই। এখনো কিছুটা বেটার হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা বারবার বলেছি, দেখেছেন খালি মব 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 ভায়োলেন্স, সেখানেও কারা কিন্তু সেটা করেছে, তো কেন এখনো কমেনি, করেছে। মব ভায়োলেন্স তো এখনো না, কমেনি অনেক আমরা। কমে, না না না, স্ট্যাটিস্টিক্সটা আপনি যদি দেখেন অবশ্যই কমেছে, নিশ্চয়ই কমেছে। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন যদি, এখন তখন যেমন যখন তখন দেখেছেন ডেইলি স্টারে, উদীচিতে, প্রথম আলোতে, সেটা কি এখন দেখেছেন গত 4 মাসে? সেরকম কিছু কি দেখেছেন খুব বড় কিছু? না, সেটাকে খুব ভীষণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বারবার বলেছেন যে এটা আমরা করতে দিব না। তবে এটা একটু হয়তো সময় লাগছে তাদের পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং সেই সাথে কিছু চেঞ্জ। এমন তো না যে লাখখানেক তাদেরকে একেবারে অ্যাট এ টাইম আপনার বদলে দেয়া যায়, এটা পসিবল না প্র্যাকটিক্যালি। কাজেই এটা আমি মনে করি যে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সরকারের আন্তরিকতাটা দেখতে হবে। তাদের রাজনৈতিক সদিচ্ছার কোনো অভাব নেই। জি। এটা অচিরেই মার্দিয়া হয়তো দেখতে মমতাজ, পাবো। আপনারা বরাবরই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনাদের যে অভিযোগটি ছিল, এবং আমরা দেখেছি কয়েকদিন আগে টিআইবিও একটি প্রতিবেদন দিয়েছে, সেখানেও আসলে তারা এই বিষয়টাকে সবার আগেই হচ্ছে চিহ্নিত করেছে। বর্তমান সরকারের এই কয়েকদিনের 100 দিনের একটা প্রতিবেদনে তারা একটি বিশ্লেষণ করেছে, সেখানে তারা বলেছে যে মব পুরোপুরি আসলে এখনো
চলে যায়নি বা সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি এবং তার মধ্যে খুন থেকে শুরু করে কিশোর গ্যাংয়ের যে ধরনের উৎপাত এবং একই সাথে ধর্ষণ, হত্যা এই ঘটনাগুলো তো আসলে ঘটেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা যে অবস্থা সেটি এখনো আসলে আগের মতো স্বাভাবিক হয়নি। মানে নিরাপদ বোধ করছেন না দেশের মানুষ। জি, আপনার প্রশ্নটা কি? আপনারাও একই রকম বক্তব্য এর আগেও দিয়েছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারছে না সরকার। আ এই ১০০ দিনের পরেও এসেও কি আপনারা সেই অবস্থানেই এখনো আছেন? আচ্ছা, আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের ভাষাগত সেনসিটিভিটিকে আরেকটু নজর দেওয়া উচিত। আমরা সবসময় এই জায়গাটার উন্নতি চেয়েছি। যে কোনো দল, আমি বলবো সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, চায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক, সেটা চেয়েছে। এবং এটার সাথে সাথে আরো একটা বিষয় থাকে রাজনৈতিক সরকারের সময়, যে রাজনৈতিক ছত্রছায়ায় যেন এ ধরনের কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া না হয়। এখন একটা দেশে কি তাহলে একেবারে অন্যায় চলে যাবে? না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে রাজনৈতিক ছত্রছায়ায় যেন এগুলো না হয় এবং প্রপারলি বিচারগুলো হয়। এবং এই জায়গাটাতে আমরা বারবার সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছি, এখনো করছি, আগামীতেও করে যাব। টিআইবি যে রিপোর্টের কথা আপনি বলেছেন, সেখানেও বেশ কিছু স্ট্যাটিস্টিক্স এসেছে, সবগুলোই বাস্তব কথা। কিন্তু আমি এখনই কি সরকারকে বলবো যে এখন তারা ব্যর্থ আর পারছে না? না, এটা বলবো। এবং এটার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে এবং আরো কিছু প্যারামিটার সরকার ঠিক করছেন কিনা আমরা অবজার্ভ করছি। এবং আমরা সেগুলোর ক্ষেত্রে সহযোগিতা বলেন, পর্যালোচনা বলেন, যৌক্তিক সমালোচনা বলেন করব। কিন্তু এখানে একটা কথা আমার কাছে আমার মনে হয় এটা পরিষ্কার করে দেওয়া দরকার। দেখেন, সরকার বিরোধী দল আহ, এক একটা সিটে তারা অপোজিটে ভোট করেছেন, নির্বাচন করেছেন। মানুষ কাউকে ভোট দিয়েছে এবং তারা জিতেছেন। একই সাথে আমরা যখন সংসদে বসি আমরা অপোজিটে বসি, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা একটা প্রশ্নে এক, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব। এবং আমরা সবাই একটা জায়গায় একমত যে এই ফেসিস্টের, পলাতক ফেসিস্টের দলটার কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ ছিল না। সেই জায়গাটাই যখন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো যে ওই জায়গাটায় আমি বাংলাদেশ। এখন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রিস্কে আছে, এটা বিভিন্ন কারণেই থাকে। এবং এখানে আরো একটা ব্যাপার হচ্ছে যে এখানে সারাক্ষণ দেখবেন যে আপনি যে কিশোর গ্যাং এর কথা বলছেন, আমি সেখানে একটু উল্লেখ করতে চাই যে আমরা ফেসিস্টের শেষ টাইমটাতে, টেনিওরটাতে দেখেছি কিশোর লীগ নামেও দল করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য আমরা দেখেছি, সেইটাকে আমরা তো অস্বীকার করতে পারি না, আমরা এখনো ভুলে যাইনি। এবং তারা গ্রুপ করে করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে এই ধরনের অন্যায় কাজগুলো করেছে। তারা এখন কোথায়? তারা এখন কি মানুষকে প্রভাবিত করছে না? দেখেন, অন্যায় করতে চাইলে এবং সেটাকে প্রশ্রয় দিলে সবসময় মানুষ সেটার পেছনে যাবে। এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষ আছে। এই জায়গাগুলোকে আমরা সরকারকে বারবার বলবো। আমরা কিন্তু আমরা এটা কোথাও, আমার আমার জানা মতে আমি এরকম কোথাও শুনি না যে সরকার পারছে না। এই জায়গাটা, এই কথাটা আসলে এরকম না। আমরা পর্যালোচনা করছি, কিন্তু আমরা এখনই এটা বলে দিই নাই যে না, সরকার পারছে না। এখানে মানে কনক্লুশনে আসার মতন সময় এখনো আসেনি। মানে সরকারকে আপনারা এই জায়গায় অনেকটা নজরদারির মধ্যে রাখবেন। সামনের দিনগুলোতে সরকার কিভাবে আইন অবশ্যই, শৃঙ্খলা অবশ্যই। পরিস্থিতি জি, নিয়ন্ত্রণে করে। একটি বিষয় একটু মাঝে মধ্যে জানতেই চাই, সেটি হচ্ছে আপনাদের একজন সংসদ সদস্য আম জি। মিজানুর রহমান, তিনি আজকে বলেছেন যে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেয়া ফ্ল্যাটগুলো একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ দেয়ার কথা। এর আগে আমরা গাড়ির ইস্যুতে দেখেছিলাম এনসিপি নেতা বলেছিলেন, তখন আপনাদের দলের প্রধান সেটি সমর্থনও দিয়েছেন। আম একটু বলবেন যে এই জি, সংসদে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্যগুলো বা এই ধরনের দাবিগুলো আসলে সংসদে করা যায় কিনা? আচ্ছা, এই জায়গাটা আমি একটু পরিষ্কার করি। সেটা হচ্ছে যে এমনিতে নিয়মটা ছিল যে এমপিদের জন্য যে জায়গাটা, যে তারা দেশের বাইরে থেকে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারতেন। এটার কারণে কিন্তু দেশ একটা জায়গা থেকে, রাজস্ব থেকে বঞ্চিত হতো। তো সেই জায়গাটাতে আমরা ক্লিয়ার থাকার জন্য আমরা নির্বাচনের আগেই এটা বলেছি যে আমরা দেশের মানুষকে এই পাওনাটা থেকে বঞ্চিত করব না। একটা কথা বলে রাখি, এই গাড়িটা আনার জন্য কিন্তু সরকার থেকে কোনো পয়সা দেওয়া হতো না। এটা ব্যক্তিগত টাকায় যে কেউ গাড়ি আনতে পারবেন এবং এটাতে তাকে 100%
ট্যাক্স দিতে হয়। যা হোক, এবং আমরা দেখেছি যে বিএনপির যারা আমাদের তখন সহযাত্রী ছিলেন তারাও এর ব্যাপারে একমত হয়েছেন, এবং তারাও এই ভালো দৃষ্টান্তটাকে নিজেদের জন্যই একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন। এটা ভালো। কিন্তু আপনি দেখেন একজন এমপির, আমি নিজের কথাই বলি, আমার প্রত্যেকদিন ভেতর থেকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটে বের হতে হয়, এবং প্রায় দিন ঢোকার সময়ও একই কাজ করতে হয়। এমপি হওয়ার সাথে সাথে আমার হাতে তো একটা আলাদিনের জাদুর চেরাগ চলে আসে নাই যে আমি আসলে এখানে একটা একটা কোথাও থেকে একটা গাড়ি পেয়ে যাব। হাসানাত আব্দুল্লাহ খুব স্পষ্টভাবে যেটা চেয়েছেন সেটা হচ্ছে পুলের গাড়ি, যেটা সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ হয়। তিনি যতদিন কর্মরত থাকবেন ততদিন তিনি ব্যবহার করবেন, এবং তারপরে তিনি সেটা সারেন্ডার করে দিয়ে চলে আসবেন। এটাতে আমি অন্যায়ের কিছু দেখিনি, এখনো দেখছি না। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে সংসদ সদস্য সংসদে আজকে কথাটি বলেছেন, সেখানে কিন্তু তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এই এই ফ্ল্যাটগুলোতে কিছু বেনিফিট দেয়া হয়। এবং আপনাকে একটা কথা বলি, যেমন ধরেন দিনাজপুরের একজন এমপি, রংপুরের একজন এমপি, সাতক্ষীরার একজন এমপি, কুমিল্লার একজন এমপি, যিনি ঢাকায় আসছেন, এই যে 5 দিন ওয়ার্কিং ডে, সেই 5 দিন এখানে থাকবেন, আবার কিন্তু তিনি এলাকায় ফেরত যাচ্ছেন। তাহলে এই এই কয়দিনের জন্য তিনি যে আসছেন, এবং অধিবেশন তো সারা বছর থাকেও না, তিনি কি তাহলে এখানে আবার সবগুলো ফার্নিচার কিনবেন? এবং এটা বিবেচনা করেই কিন্তু সরকার কিছু ফার্নিশড অ্যাডভোকেট ফার্নিশড ফাহিমা ফ্ল্যাট নাসরিন দিয়ে মুন্নি, থাকে, সেটি তাই না? হচ্ছে যে আহ, আপা, আমি একটু শেষ করি, আমাকে আমাদের একটু হাতে শেষ সময় করতে আসলে দিন। কম। এই যে বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন তাদের জন্য যে ফ্ল্যাটগুলো আছে সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, পর্দা, এগুলো আসলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাটা করলে বোধহয় তাদের জন্য ভালো হতো। বলতে হতো, হয়তো তিনি এখানে বলেছেন, তবে এটা যদি পাওনা থাকে, জি। সেটা যদি গ্র্যান্ট হওয়ার কথা থাকে, সেটা দেয়া ফাহিমা হচ্ছে নাসরিন না মুন্নি। কেন, সেটা তিনি সংসদে জিজ্ঞেস করতে জি। পারেন। না, এটা আসলে হয়েছে কি, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই ধরনের বক্তব্য সংসদের জন্য না, আমাদের সংসদ সদস্যদের জন্য না। কতগুলো জিনিস আছে, ডোন্ট এবং ডুজ, যে কোন জিনিসগুলো, এটা আমার কমন সেন্স, আপনার কমন সেন্স, এটাকে জাস্টিফাই করবার কোনো দরকার নেই। কারণ কি, এই ভাষাগত সমস্যা আজ আমরা এর মধ্যেও তো দেখেছি যে আমাদের একজন এমপি সাহেব যেই ভাষায় কথা বলেছেন, যে মাননীয় স্পিকার মহোদয় সেই শব্দগুলোকে এক্সপান্স করতে বাধ্য হয়েছেন, কারণ সেটা সংসদীয় কোনো ভাষা হতেই পারে না। সেটা অত্যন্ত আপনার আপত্তিকর কতগুলো শব্দ সেখানে ছিল। আর দেখেন, আমাদের বিএনপির সাংসদরা, ওনারা তো শুরুতেই বলেছেন, নির্বাচিত যারা, যে আমরা কোনো ওই শুল্কমুক্ত গাড়ি কিংবা ওই সব আমরা চাচ্ছি না, চায় না কেউ। কষ্ট হচ্ছে, আমাদের অনেকের কষ্ট হচ্ছে, যে রিক্সা করে যাচ্ছে আমাদের সাংসদরা, সিএনজি করে আসছেন, কিন্তু তারপরও কোনো কমপ্লেন নেই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। যে এটা 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 আমাদের মেনে নিয়েই সবকিছু করতে হচ্ছে, কারণ এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন কৃচ্ছ্রতা, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত, এবং আমাদের দেশনেত্রীর সেখানে মিতব্যয়িতা কাকে বলে, 100 টাকার খাবার খাচ্ছেন বিং অ্যান্ড প্রাইম মিনিস্টার, এটা বাংলাদেশ কোনোদিনও দেখেননি। এটা আমি বলবো আমার ওই সাংবাদিক ভাইকে একটু দেখবেন, যে রাষ্ট্রীয় যে খাবার, কেউ মেহমান গেলে রাষ্ট্রীয় কোষাগার থেকে ওই খাবারই খেতে হবে। 100 টাকার ওই খাবার খেলে, ওই খেয়ে তারপরে আপনি ওইয়ে করেন বলেন। তো কাজেই কৃচ্ছ্রতা, আমরা যখন বলছি যে ধ্বংস করে দিয়ে গেছে সবকিছু, এটা মিন করছি কিন্তু আমরা। আপনি জানেন যে আমাদের এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আপনার নিয়ে পাচার করে নিয়ে গেছে, আপনারা সবাই জানেন সেটা। কেন্দ্রীয় ব্যাংক থেকে 810 কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংকগুলো আপনার কি করেছিল। কাজেই সবকিছু মিলিয়ে আমরা এখন যে জায়গাটায় আছি, বাজেট যেটা দিয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, এখানে প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে, স্বাস্থ্য, শিক্ষার মতো যে খাতগুলো আছে, এবং চাল, ডাল, আমরা নুন, আসলে এগুলো একেবারে শেষ মুহূর্তে জি, শুধুমাত্র এইটার উত্তরটা একটু নিয়ে আমরা আলোচনা শেষ করতে যাব। যে জি, আমাদের যে সংসদ সদস্য বলেছেন যে ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা দেওয়ার আমি যে বলি বিষয়টি। আপনাকে, তার একটা শব্দ, সেটা হচ্ছে কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা মানে কি, বাংলাটা হবে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, কখনো যৌক্তিক এটা হতে পারে না, হতে এই পারে না। ধরনের কোনো বক্তব্য না। এটা জি, এটা আসা উচিত ছিল না, জি, জি। উচিত ছিল না এটা। ধন্যবাদ আপনার অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, এবং একই সাথে মার্দিয়া মমতাজ, আপনাকেও। আগামীতে আবারও হয়তো কথা হবে।